ইউকেতে আপনার যেটা হইতেছে যে ফোন চুরি হয়ে যাওয়াটা একটা কমন বিষয়। অনেক শিক্ষার্থী আছে যাওয়ার পর যে লন্ডনের লাইফ মনে করেন যে ক্রাইমে জড়ায় যায়। এইখান থেকে শুধুমাত্র আপনি ৩০০ মিটার পাড়ি দিলেই কিন্তু আপনি থুতু ফেললেই হইতেছে আপনার জরিমানা দিতে হবে। আমাদের আরেকটি পডকাস্টে আপনাদেরকে স্বাগতম। আমাদের সাথে আজকে একজন স্পেশাল গেস্ট আছে। যিনি সদ্য লন্ডন থেকে মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে এসেছে। আমরা তার অভিজ্ঞতা সম্পর্কে জানবো। আশা করি এই আলোচনা থেকে আপনারা কিছু রেজাল্ট দিবেন। আপনারা সময় পার করতে পারবেন। তো আর দেরি না করে শুরু করা যাক। তো আপনার লন্ডন যাওয়ার অনুপ্রেরণা বা আপনি লন্ডনেই যাবেন এই ডিসিশনটা কেন নিয়েছেন? আমাদের সিলেটিদের ম্যাক্সিমাম সবাই লন্ডনেই ফার্স্ট চয়েস। বুঝছি। মানে সেকেন্ড হোম বলা হয় যেটা সিলেটের। তখন চিন্তা করলাম যে ব্যাচেলর্সের আরেকটু বাকি আছে, তো ওইটা শেষ কইরা একসাথেই মাস্টার্সে যাই। আপনি বিশ্ববিদ্যালয় বা প্রোগ্রাম কিভাবে ফাইন্ড আউট করেছেন বা প্রফেসরকে কিভাবে রিচ করেছেন? মানে একজন স্টুডেন্ট যে মাত্র আর কি সম্ভবত এইচএসসি বা ব্যাচেলর শেষ করলো, তার এখন জিরো কনট্যাক্টস, কোনো কনট্যাক্টস নেই, বাট সে লন্ডনে যেতে চায়। সে কিভাবে শুরু করতে পারে বিষয়গুলা? লন্ডনের ক্ষেত্রে ম্যাক্সিমাম এজেন্সিগুলাই হেল্প করে, যেখানে কোনো সার্ভিস চার্জ থাকে না। যেমন অনেকগুলো অথরাইজ এজেন্সি থাকে, জেড, ক্যাম্পাস গ্রুপ, আরও অনেক এজেন্সি আছে। তো লন্ডনের ইউনিভার্সিটিগুলো হইতেছে ওরা হইতেছে গ্রুপ ওয়াইজ। তো ওরা এক একটা গ্রুপ এক একটা হইতেছে এজেন্সিকে ওরা রিপ্রেজেন্টেটিভ করে, যারা অফিসিয়ালি রিপ্রেজেন্টেটিভ। তো ভার্সিটি চুজের ক্ষেত্রে তোমার প্রফেসরকে ওই রকমভাবে ইমেল করা লাগে না যেইভাবে ইউএসএতে প্রফেসরকে রিচ করা লাগে। ইউকেতে টোটালি ডিফারেন্ট। এইখানে স্কলারশিপ খুবই কম, যেটা হইতেছে 10, 15 বা 20% ম্যাক্স। যার জন্য ওই রকম প্রফেসর বা ইউনিভার্সিটির কারোর সাথে যোগাযোগ হয় না। তবে কেউ চাইলে পার্সোনালি অ্যাডমিশন নিতে পারে। তো যাওয়ার ক্ষেত্রে কি, কি যোগ্যতা লাগতে পারে একজন ক্যান্ডিডেটের? ফর এক্সাম্পল আইএলস বা এমওআইতে পসিবল কিনা? জিপিএ কিরকম থাকতে হয়? বা ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কিরকম থাকা উচিত? বা ভিসা নেওয়ার ক্ষেত্রে কি, কি প্রবলেম ফেস করা হতে পারে? কারণ আমার জানার মতে ভিসা রিজেকশনের রেশিও বেশি বাংলাদেশের স্টুডেন্টের ক্ষেত্রে, যতদূর আমি জানি আরকি। আগে একটা জিনিস ছিল, ইউনিভার্সিটি থেকে যদি কাস্ট ইস্যু করা হয় তাহলে অলমোস্ট ধরা হতো যে 99% ভিসা সাকসেস। বাট এখন এইটা ডিফারেন্ট। এখন হইতেছে কাস্ট ইস্যু করার পর হোম অফিস ইন্টারভিউ নেয়। শুধুমাত্র মধ্যখানের একটা সময় হইতেছে হোম অফিস এই চারটা দিয়েছিল যে ওরা ইন্টারভিউ নেয় নাই, ওরা শুধুমাত্র ইউনিভার্সিটির উপর ছাড় দিয়ে দিয়েছিল। তো এইখানে প্রথমে হইতেছে যে আপনি যদি ব্যাচেলার্সে যাইতে চান তাহলে আপনার এইচএসসি কমপ্লিট হইতে হবে। মোটামুটি একটা ভালো পয়েন্ট লাইক 3 পয়েন্টের উপরে পাইলেই হবে। তবে ডিপেন্ড করে আপনার ভার্সিটি। ভার্সিটি চুজের ক্ষেত্রে যদি আপনি হায়ার র্যাঙ্কের ভার্সিটি চুজ করেন তাহলে আপনার রেজাল্ট ভালো হইতে হবে। এইচএসসির পর আপনার আইএলস থাকতে হবে। এবার ব্যাচেলার্সে আইএলস 6, 5.5 অনেকগুলো ভার্সিটি নেয়, নো লেস দেন 5.5। মাস্টার্সের ক্ষেত্রে 6.5, কিছু ইউনিভার্সিটি 6। এমওআই দিয়ে যাওয়া যায় মাস্টার্সে। আপনার বাংলাদেশের যে কোনো পাবলিক ইউনিভার্সিটি এমওআই অ্যাকসেপ্টেড, রেপুটেড প্রাইভেট ইউনিভার্সিটিরও এমওআই অ্যাকসেপ্টেড। তারপরে আপনার হইতেছে ওআইটিসি, যেটা হইতেছে আইএলসের বিকল্প, পিটি, ডিউলিঙ্গো, এগুলো নিয়েও অ্যাকসেপ্ট করতেছে। আগে যেটা ছিল না, বাট এখন অনেকগুলো ইউনিভার্সিটি এগুলো অ্যাকসেপ্ট করতেছে। অনেক সময় এজেন্সি বলে যে ওইটা অ্যাকসেপ্টেবল না, বাট আপনি যখন হইতেছে যদি ওদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টস পেজে যান তাহলে ক্লিয়ারলি বলা আছে ওরা কোন কোন ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টসগুলো নেয়। যেমন আমার ক্ষেত্রে যেটা হয়েছিল যে ইউনিভার্সিটি অফ এসেক্সে ওরা ওআইটিসি অ্যাকসেপ্ট করে, বাট আমার এজেন্সি ওয়াইটিসির ফুল ফর্মটা কি হবে? মানে কি? ওইটা হইতেছে অক্সফোর্ড গ্রুপের আন্ডারে ইংলিশ টেস্ট। ওকে। সো ওইটা আগে বলা হয়তো শুধুমাত্র অক্সফোর্ড গ্রুপে ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করবে, বাট এটা এখন ওভারঅল সব ইউনিভার্সিটি অ্যাকসেপ্ট করে ওয়াইটিসি। এটা ওয়ান কাইন্ড অফ সেম এজ আইএলস, বাট আইএলসটা হইতেছে সেন্টার বেজ আর এটা হইতেছে অনলাইন বেজ, লাইক আপনার ডিউলিঙ্গের মতো। ওকে, এখন যদি আমরা খরচ ও সামর্থ্যের কথা যদি আসি, তো যেমন ফর এক্সাম্পল টিউশনস ফিস বা আপনার স্কলারশিপ বা স্টাইপেন্ডের কোনো ব্যবস্থা আছে কিনা, বা ইন শর্টে যদি বলতে চাই, একটা মধ্যবিত্ত ছেলে যদি চায় আমি লন্ডনে যাব, সে কি আসলে এটা পসিবল তার দ্বারা? মধ্যবিত্ত না একটা ভালো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দরকার ফ্যামিলি থেকেও? এইখানে হচ্ছে দুইটা প্রশ্ন, মধ্যবিত্ত এবং হইতেছে ভালো ফাইন্যান্সিয়াল। তো যদি আপনি ব্যাচেলরে যাইতে চান তাহলে অবশ্যই আপনার ভালো ফাইন্যান্সিয়াল ব্যাকআপ থাকতে হবে। মাস্টার্সে গেলে আপনি মধ্যবিত্ত হলেও আপনি চালিয়ে নিতে পারবেন, কারণ এইখানে যেটা হইতেছে মাস্টার্সে যখন আপনি যাবেন, এখন যেটা মিনিমাম সব ভার্সিটি 75%-এর মতো একটা টিউশন ফিস নিয়ে নেয়। তো বাকি যেই টিউশন ফিসটা থাকে যদি আপনি একটু কষ্ট করেন, হার্ড ওয়ার্ক করেন যাওয়ার পর, তাহলে আপনি ওই 25% টিউশন ফি তুলতে পারবেন। আর ব্যাচেলার্সে গেলে আপনার যেটা হইতেছে আপনার 3 বছরের কোর্স আপনি দিয়ে যাবেন ধরেন 75%, কিন্তু আপনার তো 300% টিউশন ফির এখনও বাকি রয়ে গেছে 225।
তো সেইটা অনেক একটা বড় বার্ডেন, এবং ভার্সিটি আপনাকে সময় কম দিবে, আপনার ওইখানে লিভিং কস্ট অনেক বেশি। তো এইখানে যাওয়ার পর হইতেছে ডিফারেন্টভাবে মানুষ হইতেছে, আপনি দুই ক্যাটাগরি জব করতে পারেন। একটা হইতেছে যেটা ন্যাশনাল ইন্স্যুরেন্স এনআই এর আন্ডারে জব, যেটা হইতেছে ওদের মিনিমাম স্যালারি যেটা ওই ওয়েজেসটা পাবেন, তো ওইটাতে আপনি শুধুমাত্র 20 আওয়ার্স কাজ করতে পারবেন। তো ওইসব জবে আপনার হইতেছে থাকা খাওয়া কখনো প্রোভাইড করে না। তো যারাই যায়, তো ম্যাক্সিমাম একটা অংশ মানুষ হইতেছে রেস্টুরেন্টের জবে হইতেছে গিয়ে এই লেখাপড়ার সময়টা কভার করে। ওইখানে তার থাকা খাওয়ার খরচটা কম, ওইখানে থাকা খাওয়ার খরচটা রেস্টুরেন্ট প্রোভাইড করে, তো ওইভাবে হইতেছে সবাই কভার করে। তবে আগে যেটা ছিল, অনেকে যে পড়াশোনা করে নাই, সেই জন্য ইউকের গভর্নমেন্ট এখন কড়াকড়িভাবে আরোপ করছে, যার জন্য এখন যারাও যাইতেছে সবাইকে পড়াশোনা করতে হবে। একটা স্টুডেন্টের যদি আপনি মান্থলি এক্সপেন্সকে ব্রেকডাউন করা যায়, ফুড কস্ট, ট্রান্সপোর্টেশনস, লিভিং এক্সপেন্সেস, আর এর সাথে যদি আপনি স্যালারির সাথে যদি এক্সপেন্সেসকে যদি নিয়ে আসা যায় এগেনস্টে, সো এটা ডিফারেন্সিয়েশন কেমন থাকে আর কি, এন্ড অফ দ্য মান্থ যদি আপনি কত সেভিংস করা যায়? এটা আসলে ডিপেন্ড করে আপনার লাইফস্টাইলের উপর। লন্ডন খুবই এক্সপেন্সিভ একটা শহর। স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে হ্যাঁ, একটা আমি লাইফস্টাইল student- যদি ব্রেকডাউন করেন যে কস্টগুলা, হ্যাঁ, স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে আপনার মনে করেন যে মান্থলি ফুড কস্ট কত আসতে পারে এভারেজ যদি মিলাই জুলাই কিছু? হ্যাঁ, এভারেজ একজন হইতেছে 100 to 150 এর মধ্যে হয়ে যাবে, যদি হইতেছে উনি মোটামুটি লেভেলের খাবার খান। আর যদি হইতেছে যে না, আমি এটা কি বাহিরে না কুক করা? কুক করা, বাহিরে যদি, আরো এক্সপেন্স বাড়বে তাই তো? হ্যাঁ, বাহিরের এক্সপেন্স বাড়বে। কারণ বাহিরে ধরেন আপনি হইতেছে একটা মিল খাইতে গেলেন, ধরেন আপনার হইতেছে 5 পাউন্ডের নিচে কোনো মিল পাবেন না। তো আপনার এক বেলার জন্য 5 পাউন্ড। তো আপনি মনে করেন যে একজন মানুষ আপনি রান্না করে কিন্তু মোটামুটি 150 এর ভিতরে আপনার হইতেছে 1 মাস চলে যাবে। রান্না আর বাহিরের খাবার মিলে আমরা 200 ধরি অন এভারেজ, যে 200 পাউন্ড হয়ে যাবে। তো এটা গেল মান্থলি ফুড কস্ট একটা স্টুডেন্টের পার্সপেক্টিভ। ট্রান্সপোর্টেশন কেমন লাগতে পারে তার? ট্রান্সপোর্ট এটা হইতেছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট থিংস। যদি আপনি কোন এরিয়ায় কাজ করবেন, যদি আপনার মনে করেন যে সেন্ট্রালে এরিয়াতে আপনি কাজ করেন, তাহলে আপনার ট্রান্সপোর্ট কস্ট একটু হাই। আর যদি মনে করেন যে না, আপনার ভার্সিটি এবং হইতেছে আপনার কাজ, আপনার থাকার জায়গা এটা সেন্ট্রাল লন্ডনে পড়ে না, তাহলে আপনার কস্ট কম। মনে করুন যে 150-র ভিতরে ফুল মান্থ হয়ে যাবে যদি সেন্ট্রালের বাইরে হয়। আর যদি সেন্ট্রালে হয় তাহলে মনে করুন যে এভারেজে 200 চলে যাবে। তো অলমোস্ট 400 গেল ফুড অ্যান্ড ট্রান্সপোর্ট অ্যান্ড লিভিং এক্সপেন্সেস, আপনার ইউটিলিটি বিলস, রুম রেন্টস। যেটা হইতেছে রুম রেন্ট, আপনার এটা ডিপেন্ড করে। যদি আপনি 2 জনের রুমে থাকেন তাহলে অনেক সময় এটা হইতেছে 400 পাউন্ড থেকে আপনার 500 পাউন্ড পর্যন্ত হতে পারে। মনে করেন আপনি 3 জন বা 4 জনের রুম, কিছু যেটা হইতেছে রুম শেয়ারিং, আপনার হ্যাঁ, একটু আপনার কষ্ট হবে এটা থাকতে 3 জন বা 4 জন। ওই জায়গা থেকে যে আপনি 300, মনে করেন যে 3 জনের রুমে আপনার 300 বা 350 এইরকম এভারেজে পাওয়া যায়। কারণ লন্ডনে হইতেছে যে একটা রুমের রেন্ট হইতেছে, সিঙ্গেল একটা রুমের রেন্ট যেখানে 2 জন মোটামুটি থাকা যায়, সেইখানে আপনার 1000 পাউন্ড। আর একটা সিঙ্গেল রুমের রেন্ট, ছোট রুম যেটা আপনার বক্স রুম বলে, স্টুডিও অ্যাপার্টমেন্ট না স্টুডিও অ্যাপার্টমেন্টের হইতেছে, একটু বড় হবে। স্টুডিও অ্যাপার্টমেন্টের প্রাইস হইতেছে আপনার 1200 থেকে আপনার 1800 পাউন্ড লন্ডনে। রুম শেয়ার করলে ওইখানে 3 জন যদি থাকে তো 300 করে আসেই তো। হ্যাঁ, আপনার ওইটা হইতেছে আপনার স্টুডিও যে অ্যাপার্টমেন্টটা আপনার 3 জন থাকার মতো না, বা পুলিশ অ্যালাউই করবে না। স্টুডিও অ্যাপার্টমেন্টগুলো আসলে নেওয়া যায় না স্টুডেন্টদের। কারণ হইতেছে ওইখানে আপনার যে এজেন্সিগুলো, ওইখানে এজেন্সি বেজ আপনার যে বাসা বুঝতে দিবে, পারছি। ওইটা একটু টাফ। কারণ আপনার প্রথমে ইনকামের ওই আর্নিং proofটা প্রুফ না। দিতে হবে। তো আমরা 350 ধরে নিই যে 3 জনে রুম শেয়ার করতেছি, 350। ইউটিলিটি বিলস, ওয়াটার বিলস আপনার হচ্ছে না, ওইটা আপনার চলে যায় ইনক্লুডেড। কারণ অনেক Included, সময় এখানে 350 ম্যাক্সিমাম ল্যান্ডলর্ডে আপনার মনে করেন যে একটা রুমের রেন্ট 1000, তো 3 জন থাকে, তো ওইটাতে মনে করেন যে 300-350 এভারেজে ধরে হইতেছে ওইটা ওই। ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার বিল, গ্যাস বিল সব মিলে 350 চলে আসে। হ্যাঁ, সো 750, আমরা 800 ধরতে পারি, 800 পাউন্ড। ধরেন আপনার ফোনের বিল সহ 800 পাউন্ড। 800 পাউন্ড এটা গেল, অ্যাডিশনালি আরো 200-100 তো যাইতে পারে, তো 1000 পাউন্ড ধরা যায় পার। হ্যাঁ, এখন আপনার হইতেছে ইউকেতে যে আপনার ওরা 1000 পাউন্ড একজন মানুষের লিভিং স্ট্যান্ডার্ড, যেটা হইতেছে একজন স্টুডেন্টের। তো ওরা কিন্তু আসলে আপনার ইউকের গভর্নমেন্ট কিন্তু আপনার একটা মিনিমাম ওয়েজেস সেট করে দিছে। তো আপনার ওই ওয়েজেস আর যদি আপনি ওইটা কাউন্ট করেন, তাহলে দেখবেন যে আপনার ওই যে 1000 পাউন্ডের মতো ইনকাম হয়ে যায় আপনার। যদি আপনি অ্যাকচুয়াল 20 আওয়ার্স এ উইক জব করতে পারেন, তাহলে আপনার হয়ে যায়। কারণ 20 আওয়ার্স যারা ইনিশিয়ালি জব করে, আপনার যদি হইতেছে স্যালারি 1000-এর ভিতর হয় বা একটু উপর হয়, 1040-র
ভিতর হয়, তাহলে ট্যাক্স এনআই আসলে কিছুই কাটে না। সো আমি এটাই আসলে বুঝতে চাচ্ছি যে মনে করেন আমার আর্নিং টু এক্সপেন্স রেশিওটা £1000 আমি খরচ করি এবং £1000 ইনকাম করতেছি, বাট এন্ড অফ দ্য ডে সেভিংস তো আমার কিছু থাকলো না। স্টুডেন্ট অবস্থায় আসলে আপনার সেভিংস জিরো। প্লাস হচ্ছে তাহলে আমি টিউশনস ফি বা আদার কোনো মেজর মেডিকেল ফিস, ইন্স্যুরেন্স ফিস এগুলা বা ভিসা রিনিউয়াল ফিস এগুলার জন্য কি ফ্যামিলি থেকে ফাইন্যান্সিয়াল ব্যাকআপ দরকার এন্ড অফ দ্য ডে, তাই তো? এইখানে আরেকটা প্রশ্ন আছে। মনে করেন আমি আগে বলছিলাম যে যারা স্টুডেন্ট যায় এরা এই জায়গায় অপশন চুজ করে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। তো ইন্ডিয়ান রেস্টুরেন্টগুলো হইতেছে মনে করেন আপনি আর্নিং করলেন 1000 থেকে 1200, এটা ডিপেন্ড করে আপনার হইতেছে এক্সপিরিয়েন্সের উপর। তো ওইখানে কিন্তু আপনার ফুড কস্ট এবং হইতেছে থাকার কস্ট, এই দুইটা কস্ট কিন্তু আপনার চলে যায়। মানে এই দুইটা কষ্ট আপনার লাগে না। তো যারা হইতেছে ইউনিভার্সিটিতে পড়তে যায় তো ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই করে। আবার অনেকে আছে যে আপনার এনআই জবের পাশাপাশি আপনার হইতেছে যে ডেলিভারও করে আইডি ভাড়া নিয়ে, যেটা হইতেছে টোটাল ইউরোপেই হয়, যে উবার বা আপনার ফুড ডেলিভারি করা। তারপরে তো এটা দিয়ে টিউশনস ফিস অ্যান্ড আদার এই মেজর যে বড় বড় ফিসগুলো কভার আপ করা সম্ভব না। হ্যাঁ, বড় বড় ফিসগুলো আপনার কভার আপ করা সম্ভব। সেই জন্য আমি বলছি প্রথমেই ব্যাচেলর্সে আসলে আপনি ইউকে না ব্যাচেলর্সের জন্য, কারণ আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ফাইন্যান্সিয়াল দিকটা একটু ভালো থাকতে হবে ব্যাচেলর্সে। শুধুমাত্র আমি বলছি যে মাস্টার্সের জন্য ওকে, কারণ মাস্টার্সের জন্য আপনি প্রথমে যাওয়ার পর আপনি ধরেন আপনার কোর্স হইতেছে 12 মান্থ ডিউরেশনস, আপনি ভিসা পাইলেন হইতেছে 16 মাসের। তো আপনি ওই যে 4 মাস ফুল টাইম পাবেন, 3 থেকে 4 মাস, ওই 3 থেকে 4 মাস আপনি আর্নিং করে আপনি কিন্তু ভিসা রিনিউ করতে পারবেন। কারণ 3 থেকে 4 মাস যদি আপনি ফুল টাইম আর্নিং করেন তখন আপনার হইতেছে 3-4 হাজার পাউন্ড সেভ হবে, ওইটা দিয়ে আপনি ভিসা রিনিউ করতে পারবেন। মেডিকেলের যে বিষয়টা আসছে, আপনি প্রথমেই কিন্তু আইএইচএস ফি একটা দিয়ে দেন, যেটা হইতেছে ইমিগ্রেশন হেলথ সার্ভিস। তো ওই যে ফিটা দিয়ে দেন ওইটা কিন্তু আপনার এভরিথিং কভার করে, শুধুমাত্র আপনার হইতেছে ডেন্টাল এবং যেটা চোখের এটা কভার করে না। তবে হ্যাঁ, ইমার্জেন্সি যেগুলো আছে এগুলো আপনি হসপিটালে কভার করে। ওকে, তাহলে মধ্যবিত্ত ছেলেদের জন্য ব্যাচেলর না মাস্টার্স তাও করা যায়, তাও এটা মানে স্মুথলি হবে না, প্রচুর হার্ডওয়ার্কের মধ্যে কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে আর কি, তাই তো? হ্যাঁ, কারণ এখন লন্ডনে যেটা হয়েছে লিভিং স্ট্যান্ডার্ড অনেক হাই হয়ে গেছে, আপনার টাকাও বেশি, আপনার ব্যাংক ব্যালেন্স আপনাকে ওইটাও শো করতে হবে। তো ওইটা মনে করেন যে আপনি কীভাবে ব্যাংক ব্যালেন্স শো করবেন ওইটা আপনার একান্তই ব্যক্তিগত। আপনার এজেন্সি আপনাকে হেল্প করতে পারে, যে আপনি শুধু ওরা গাইড করতে পারে যে আপনি কীভাবে কী করবেন। অবশ্যই আপনি কোনো ফেক ডকুমেন্টস দিবেন না, কারণ ফেক ডকুমেন্টস দিলে আপনি 10 ইয়ার্সের জন্য ব্যান হবেন। লন্ডনে পৌঁছানোর পর এয়ারপোর্ট থেকে বের হয়ে যে প্রথম কি চেঞ্জেস বা কেমন ফিলিংস লাগছে, যে এটা বাংলাদেশের থেকে কেমন ছিল, অথবা ওই দিনে সারাদিনটা যদি ব্রেকডাউন করা যায়? লন্ডনে আমি 2 বছর 3 মাসের মতো ছিলাম। 2 বছর অলমোস্ট। যেদিন আমি প্রথম গেছিলাম ওই দিনের অভিজ্ঞতা আসলে একটু অন্যরকম ছিল। যখন প্রথম যাই আমার সব ফ্রেন্ডরা এসে রিসিভ করছে। তো ওই সময় আমি ট্রেনে গেছি লন্ডন থেকে, যেটা হইতেছে যাওয়ার পর আমি এর আগে গেছিলাম ইন্ডিয়াতে। তো ইন্ডিয়া থেকে বের হয়েই মেট্রো ছিল। তো লন্ডন থেকে বের হয়েই প্রথমে আমাদের এলিজাবেথ লাইন ছিল, যেটা হইতেছে খুবই স্পেশাল সার্ভিস। তো ওইটা দিয়ে আমি ডিরেক্ট হোয়াইট চ্যাপেল আসছি। হোয়াইট চ্যাপেল যেটা হইতেছে বাঙালি অধ্যুষিত এলাকা এবং ওইখানে বাংলা লেখা আছে। ওইখানে গেলে আপনি বলতে পারেন যে এটা হইতেছে বাংলাদেশ, মিনি বাংলাদেশ। হ্যাঁ, এটা মিনি বাংলাদেশ। ওইখানে কেউ রুলস মানে না। মানে এইখান থেকে শুধুমাত্র আপনি 300 মিটার পাড়ি দিলেই কিন্তু আপনি থুতু ফেললে হইতেছে আপনার জরিমানা দিতে হবে। কিন্তু এইখানে ওই আপনি পার্টিকুলার এরিয়াতে এরকম কোনো সিস্টেমই নেই। শুধুমাত্র ওই হোয়াইট চ্যাপেলটাতে, কারণ ওইটা বাংলাদেশি অধ্যুষিত এলাকা এবং ওইখানের ম্যাক্সিমাম সবাই হইতেছে বাংলা কথা বলে। যারা ব্রিটিশ আসে এইখানে সবাই এসে ওরাও বাংলা কথা বলে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমি ট্রেনে গেছি। ট্রেনে যাওয়ার পর সমস্ত কিছু আমার পাবলিক ট্রান্সপোর্ট। তো লন্ডন যাওয়ার পর আমার সবচাইতে যেই জিনিসটা ভালো লাগছে যেটা হইতেছে পাবলিক ট্রান্সপোর্ট অনেক অ্যাফোর্ডেবল। যেটা আমার এই ঢাকা শহর ধরেন বা বাংলাদেশের কোথাও পাবলিক ট্রান্সপোর্ট সেই রকমভাবে অ্যাভেলেবল নাই। একটা এয়ারপোর্টের সাথে সবসময় হইতেছে যাতে একজন প্যাসেঞ্জার বের হওয়ার পর প্রাইভেট কোনো কিছু না নিয়ে পাবলিক ট্রান্সপোর্টে যাইতে পারে, সেই ফেসিলিটিসটা আমাদের দেশে নাই। তারপর আমি মোটামুটি ঘুরছি। ওইখানের প্রথম দিন যেটা হইতেছে আমার ভালো লাগছে যে ওদের হইতেছে একটা ডে পাস সিস্টেম। যদি আপনি এয়ারপোর্টে যাওয়া আসা করেন তো ওই দিন আপনি এয়ারপোর্টে যান বা অন্যান্য যতগুলাতে যান, আপনার ট্রাভেল ওই কার্ডটা ফিক্সড। ওই 16 পাউন্ড যেটা নেয় ওইটা নিয়ে আপনি সারা দিন আপনি ঘুরতে পারবেন। তো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার যাওয়ার পর যে আমি ঘোরাঘুরি করছি তো ভালোই লাগছে। তো প্রথমে যাওয়ার পর আমার হইতেছে খাবার।
খাবার নিয়ে হইতেছে একটা মজার বিষয়। সবচাইতে যে ভালো জিনিস যেটা ওইখানে কিন্তু মসলা অনেক কম। ওরা কিন্তু হাবিজাবি যেই জিনিসটা ওইটা খুব কম। ডিরেক্ট আপনার ল্যাম্ব ডোনার যেটা হইতেছে ওইটা আপনি পাবেন এবং ফ্রেশ থাকে। আর সাংস্কৃতিক যদি অ্যাঙ্গেলগুলো দেখি, তা একটা পজিটিভ দিক বা একটা নেগেটিভ দিক আপনার কাছে কিছু লেগেছে লন্ডনের? আ ট্রাম্প আইসা বলছিল যে এইটা একটা মানে লন্ডন টেররিস্টের মতো। এইখানে পাকিস্তানের মেয়র সাদিক খান। তো এইখানের সবচাইতে মজার বিষয় হইতেছে লন্ডনের যে মেয়র উনি হইতেছে পাকিস্তানি বংশোদ্ভূত। আপনার টোটাল লন্ডনের মেয়র। টাওয়ার হ্যামলেটসের মেয়র হইতেছে বাংলাদেশী বংশোদ্ভূত। তো এইখানে একেক জায়গার একেক পারসন আছে। তো এইখানে ডাইভার্সিটি জিনিসটা কিন্তু খুবই হইতেছে। তো ইনক্লুসিভ যে আমাদের সমাজে এইখানে যে ইনক্লুসিভ বলে, তো বাংলাদেশে ইনক্লুসিভ বললে প্রথমেই চলে আসে সমকামিতা। আ কিন্তু লন্ডনে যেটা ইনক্লুসিভ মানে হইতেছে সবগুলা জাতিরে একসাথে নিয়ে চলা। যেমন আপনার ওইখানে যেটা হইতেছে যে আফ্রিকানরা আছে, যেমন আফ্রিকানরা হইতেছে ওইখানের NHS সেক্টরে লিড করতেছে। আপনার একেকজন একেক সেক্টর, যেমন ফুড সেক্টরের দিকে আপনার হইতেছে তার্কিশ এবং আমাদের বাংলাদেশীরা লিড করতেছে। তো একেকটা সেক্টরের একেক পার্সনগুলো হইতেছে লিড করতেছে একেক কান্ট্রির। তো মাল্টিন্যাশনালভাবে ওইখানে আপনার চাইনিজরাও বিজনেস করতেছে, জাপানিজরাও করতেছে, কোরিয়ানরাও করতেছে, আপনার আমেরিকানরাও করতেছে, সবাই বিজনেস করতেছে। ওই রকমভাবে কোনো নিষেধাজ্ঞা নাই, ওই রকমভাবে কিছু নাই। আপনি যেই সময় ফুল টাইম পারমিশন পাবেন, আপনি বিজনেস করতে পারবেন। লন্ডন শহরটা মুসলিমদের জন্য বসবাসের জন্য ইউরোপের মধ্যে অন্যতম। এখানে সবাই সবার ধর্ম পালন করে, কেউ কোনো বাধা দেয় না। আপনার হালাল ফুড নিয়ে চিন্তা করতে হয় না। আপনার মসজিদের নামাজ আপনার বলাই যায় যে আপনার হচ্ছে ৩-৪ রোড পর পর একটা মসজিদ আছে, যেটা হইতেছে বাঙালি কমিউনিটির জন্য অনেক ভালো একটা জিনিস। আর লন্ডনের নাইট লাইফ কেমন ছিল বা সেফটি নিয়ে কোনো কনসার্ন হয়েছে কিনা? এইটা হইতেছে আপনার ডিপেন্ড করে আপনি কীরকমভাবে লাইফ লিড করবেন। লন্ডনের হইতেছে অল টাইম পেট্রোলিং পুলিশ থাকে। লন্ডনের যেটা হইতেছে মেইন লন্ডন সিটিতে আপনার হইতেছে 24 আওয়ার পাবলিক ট্রান্সপোর্ট, আপনার বাস তো অল টাইম থাকে। স্যাটারডে এবং ফ্রাইডে এবং স্যাটারডে নাইট, তো ফ্রাইডে এবং স্যাটারডে নাইট ওদের কান্ট্রির মানুষগুলো হইতেছে অনেক বেশি বারে যায়, নাইট ক্লাবে যায়। তো ওই দিন আপনার সেন্ট্রাল লাইনগুলো রিলেটেড আপনার হইতেছে যে 5টা রেল লাইন সারা দিন রাত চলাচল করে। আর যদি আপনি সেফটির কথা বলেন, আ সব জায়গায়ই একটু আধটু সমস্যা থাকে। যেমন আপনার এখানে তোমার আফ্রিকান অধ্যুষিত একটা যেহেতু এলাকা আছে। ডাইভার্সিটি অনেক বেশি, হ্যাঁ, অনেক ন্যাশনালিটি মানুষ যাচ্ছে, সো ক্রাইম রেটটাও কন্ট্রোল করা একটু টাফ আই গেস। যেমন আপনার শুধুমাত্র আ স্পেসিফিক জাস্ট ১-২টা এরিয়াতে যারা হইতেছে ওই জায়গায়। বাট ওভারঅল লন্ডনে যদি চিন্তা করেন আপনার ক্রাইম রেট কিন্তু সেইরকম না। যদিও বা ক্রাইম হয় ওইটা কুইকলি ওরা ধরে ফেলতে পারে। ওখানে বৈষম্যতা বা রেসিজমের কি অবস্থা? আ ওইখানে আপনি পাবলিকলি রেসিজম করতে পারবেন না। যেমন আপনি হইতেছে কাউকে আপনি ব্লাক বলতে পারবেন না। যদি আপনি এইটা বলেন তাহলে আপনি রেসিস্ট। যেমন আপনি যদি কাউকে খাটোও বলেন, এইটাও কিন্তু আপনি রেসিস্ট। কারণ আপনি উনাকে উনার উচ্চতার দিক থেকে আপনি রেসিস্ট করতেছেন। না, এটা তো বডি শেমিং গেল। এটা তো সব দেশে সব ক্ষেত্রে এটা করা আসলে ঠিক না। আমি মেইন করছি আর কি জব অপরচুনিটিস বা অ্যাডমিশনের ক্ষেত্রে বা রেসিজমের মধ্যে পড়তে হয়েছে আমি বাঙালি বলে। আ আসলে এরকম আ অভিজ্ঞতা হয় নাই যে ইউনিভার্সিটি রিলেটেড। আর কাজ রিলেটেড এইটা হইতেছে সব জায়গায় প্রবলেম। আপনার এইটা হইতেছে আধিপত্য একটা বিস্তার। যেমন আপনি মনে করেন যে আপনার একটা বড় কোম্পানির HR মনে করেন একটা স্পেসিফিক দেশের। তো ও আসলেই চায় যে ওর দেশের মানুষগুলা এই জায়গায় এসে কাজ করুক। তো আপনি জব অ্যাপ্লিকেশন করলেন, তো আপনাকে ও ডিরেক্টলি বলবে না যে আপনাকে নিবে না। তো আপনাকে বিভিন্ন ক্রাইটেরিয়া দেখিয়ে আপনাকে বলবে যে না, এইটা হবে না। যেমন মনে করেন যে আপনি পার্ট টাইম, কিন্তু ও পার্ট টাইম পজিশনেই নিবে, কিন্তু আপনাকে বলবে যে আমরা এখন পার্ট টাইম নিতেছি না, আমরা এখন ফ্লেক্সিবল, আমরা ফুল টাইম কাউকে খুঁজছি। মনে করেন সে আপনাকে ডিরেক্টলি কখনো বলবে না যে আমি আপনাকে নিব না, কিন্তু সে আপনাকে ইনডিরেক্টলি বলবে। তবে একটা জিনিস যেটা হইতেছে জবের ক্ষেত্রে আপনার যদি আপনি ওই ওয়ার্ক প্লেসটা ইংলিশ ওয়ার্ক প্লেস হয়, আপনার ম্যানেজার ইংলিশ বা ওই ব্রিটিশ রিলেটেড, ওরা আসলে ওই রকমভাবে আপনার রেসিজম করে না। ওরা আসলে আপনার এই পদে যে যোগ্য তাকেই নেয়। যেমন আমার লাস্ট যেইটা একটা 5 স্টার হোটেলের ইন্টারভিউ ছিল, তো ওইখানে আমার এক্সিকিউটিভ ম্যানেজার যে উনি আমার ইন্টারভিউ নিয়েছিল। তো আমি ডিফারেন্ট পজিশনের জন্য গিয়েছিলাম। তো আমার সবগুলাই দেখার পর আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দেখার পর তো উনি আমাকে আরেকটা পজিশনের জন্য অফার করছে। উনি বলছে যে হ্যাঁ, তুমি চাইলে এইটাতেও যেতে পারো, বাট এইটাতেও যেতে পারো। বাট আমি তোমাকে প্রেফার করতেছি এইটাতে।
কারণ তুমি ওইটাতে সুইটেবল এবং তুমি লং টাইম রান করতে পারবে। তো এইটা হইতেছে আপনার জবের ক্ষেত্রে। ইংলিশ যদি হয় ম্যানেজার, ইংলিশ যদি ওয়ার্ক প্লেস হয়, ইংলিশ এইচআর হয়, তাহলে আপনি হইতেছে ওইখানে রেসিজমের সংখ্যাটা নাই বললেই চলে। বাট যদি মনে করেন যে আপনার স্পেসিফিক ধরেন একটা রেস্টুরেন্টের বিজনেস ম্যানেজার হইতেছে বাংলাদেশি, তাহলে উনি চায় যে উনার বাংলাদেশি মানুষ ঢুকুক। যদি ইন্ডিয়ান হয় তাহলে চায় যে ইন্ডিয়ান, যদি শ্রীলঙ্কান হয় তাহলে চায় যে শ্রীলঙ্কান। তো এইটা সব জায়গায় এই সমস্যা। যেমন টেস্কো সেন্সবাড়িতে বলা যায় যে ইন্ডিয়ান অধ্যুষিত এলাকায় ওইখানে আপনার বাঙালি এরা জব খুবই কম পায়, আবার বাঙালি অধ্যুষিত এলাকায় ইন্ডিয়ানরা জব খুব কম পায়। তো এইটা আপনি রেসিজম বলবেন নাকি আপনার হইতেছে যে কি বলবেন, আসলে সেটা স্পেসিফিকভাবে বলতে পারবেন না, কারণ এখানে রেসিজমটা ওপেনলি হয় না। আর লন্ডনে ফরেনারদের জন্য পলিসি কেমন, কতটা সহজলভ্য? লন্ডনে ফরেনারদের জন্য দিন দিন হইতেছে আসলে পার্মানেন্ট রেসিডেন্সি যে পাওয়ার প্রসেসটা এটা হার্ড হয়ে যাইতেছে। যেমন আগে যেটা ছিল, যারা স্টুডেন্ট ছিল এরা মাস্টার্স কমপ্লিট করে পিএসডাব্লিউর যেই 2 বছর সময় ছিল, এই 2 বছর সময়ের ভিতর আপনার একটা মিনিমাম স্যালারি ছিল। ওই স্যালারি আপনার যেটা ছিল যে লেভেল 3। তো এখন এই জবের যে স্পন্সরটা সেটা তুলে নিয়ে ওরা লেভেল 6-এ চলে গেছে, আরকিউএফ লেভেল 6। তো ওই লেভেল 6-এর যেই জবগুলো এইগুলো কিন্তু হায়ার অফিসিয়াল, আপনাকে অনেক বেশি কোয়ালিফাইড হইতে হবে, অনেক বেশি স্যালারি জব হইতে হবে। তো এখন আসলে প্রসেসটা একটু টাফ, বাট যারা আসলেই লিগ্যাল হইতে চায়, আপনার পিএসডাব্লিউর পর এখনও ওরা সুযোগ রাখছে আপনি কেয়ার ওয়ার্কার হিসাবে যাইতে পারেন। তবে হ্যাঁ, আপনার যেই ফিল্ডে পড়ালেখা করবেন সেই ফিল্ডের জব হবে না, কারণ এটা আপনার জন্য ফিল্ড অনুযায়ী ওর জব হয়ে যাবে। বাট লন্ডনে এটাও সম্মানজনক পেশা। লন্ডনে আসলে কোনো পেশাকেই কেউ ছোটোভাবে দেখে না। আর লন্ডনে যারা নেটিভ আছে আর কি, তারা ফরেনারের সাথে অ্যাটিটিউড কেমন রাখে? ওয়েলকামিং থাকে নাকি অ্যাজ ইউজুয়াল, যেহেতু অনেক ফরেনার তারা বেশি পাত্তা দেয় না এরকম? আসলে লন্ডন সিটিতে নেটিভ মানুষ খুবই কম, কারণ লন্ডনটা হয়ে গেছে যে অনেক দেশের মানুষ এখানে থাকে, অনেক দেশের মানুষ, ইউরোপিয়ান থেকে শুরু করে এশিয়ান, আফ্রিকান সবাই। তো নেটিভ মানুষ কিন্তু লন্ডন সিটিতে নাই। নেটিভ মানুষগুলো আসলে খুবই নিরিবিলি থাকতে পছন্দ করে। ওরা হইতেছে যে কাজ করবে, আইসা হইতেছে বাসায় ঘুমাবে, হইতেছে উইকেন্ডে ওদের ওয়াইফকে নিয়ে ঘুরতে যাবে বা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে, খাওয়া দাওয়া করবে। আসলে এরা এইটাই। হ্যাঁ, তবে নেটিভ মানুষরা ওয়েলকামিং। যেমন যেটা আমার ক্ষেত্রে যেটা হয়েছে, আমি একদিন কাজ করে আসতেছি লাইক 11:30। তো ওই সময়টাতে আমি অনেক টায়ার্ড। তো ওই কাস্টমার যিনি একটু আগে আমি যেই সময় কাজে ছিলাম, তো উনি আমার কাছ থেকেই ফুড নিয়েছিলেন ম্যাকডোনাল্ডসে যখন আমি কাজ করতেছিলাম। তো আমি অনেক টায়ার্ড। তো উনার এজ হবে নিয়ারলি 75। তো উনি বৃদ্ধ। তো ট্রেনে কিন্তু সিট খালি নেই। তো আমি যখন দেখছি আমি দাঁড়াইতেছি, বাট আমি টায়ার্ড ফিল করতেছি। তো উনি দেখে আমাকে সিট অফার করতেছে, যেটা আমাদের বাংলাদেশে আসলে কখনোই হয় না। উনি আমাকে বলতেছে যে তুমি এই সিটে বসো। আমি ওকে আছি, তুমি অনেক কাজ করে আসছো, আই নো দ্যাট ম্যাকডোনাল্ডসের জব হার্ড ওয়ার্কিং, রেস্ট নাও। তো উনি আমাকে তখন পানি পর্যন্ত অফার করছে যে তুমি চাইলে ড্রিঙ্ক করতে পারো। তো আরেকদিন আরেকটা হয়েছে যে আপনার নেটিভ একজনকে, যেমন আমি জবের ক্ষেত্রে আমি হেল্প চাইছি, তো উনি মনে করো যে ওই সময় আমার পার্ট টাইম ছিল, তো উনি ফুল টাইমের মানুষ খুঁজতেছে। তো উনি বলতেছে যে পার্ট টাইম তুমি ওই জায়গায় গেলে পাবা, ওই দিকে যাও, এইভাবে অ্যাপ্লাই করো। তারপর তুমি সবসময় কোম্পানির ইমেলগুলোতে অ্যাপ্লিকেশন করো, কোম্পানির ওয়েবসাইটে যাও। তো আসলে নেটিভ মানুষ যারা হইতেছে, এটা ডিপেন্ড করবে আপনার উপর। আপনি যদি ওদের দেখে হইতেছে যে আপনি নাক ছিটকান, তাহলে তো ও তো আপনাকে দেখে নাক ছিটকাবে। ওরা ওয়েলকামিং। যদি ওয়েলকামিং না হইতো আসলে লন্ডনে বাংলাদেশি বা অন্যান্য যারা আছে বসবাস করা অনেক কষ্ট হয়ে যেত। তো যেহেতু আপনি মাস্টার্সের জন্য গিয়েছেন, তো আপনার ফার্স্ট প্রায়োরিটি এডুকেশনই ছিল আর কি। তো ইউকের শিক্ষা কতটা বাস্তবভিত্তিক বা শিল্প সংযুক্ত? তো ইউকেতে আপনার যে এডুকেশন সিস্টেম আপনার শুধুমাত্র থিওরি বেস না, যে আপনার হইতেছে যে আপনি যা পড়ছেন তা ওইখানে ওপেন বুক এক্সাম হয়। আপনার অ্যাসাইনমেন্ট যেগুলো তো আপনি নিজেই বুঝতেছেন যে ওপেন বুক। সো আপনি রেফারেন্স ইউজ করতে পারবেন, আপনি ডিরেক্ট কপি পেস্ট করতে পারবেন না। যারা হইতেছে অনেস্টলি পড়ালেখা করতে চায় তারা আসলে ভালো কিছু করতে পারে, কারণ সে নিজে থেকে অনেকগুলো জার্নাল ঘাটাঘাটি করতে হয়, অনেকগুলো মেথড অ্যানালাইসিস করতে হয়, তারপর আসলে অ্যাসাইনমেন্টগুলো করতে হয়। ওইখানের যে শিক্ষাটা হইতেছে আপনাকে হইতেছে নিজে থেকে ইমপ্লিমেন্ট করতে হবে। ওদের স্পেসিফিক কিছু ইউনিভার্সিটিতে দেখবেন যে আপনার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুবই কম।
ওইগুলোর র্যাঙ্কিং ওয়ার্ল্ডে অনেক ভালো, কারণ ওরা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট খুবই কম নেয়। ওরা লোকাল স্টুডেন্ট নেয় বা ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে নেয়। তো ইউরোপিয়ান কান্ট্রিজ থেকে যারা যায় সবাই কিন্তু পড়াশোনা নিয়েই ফোকাসড থাকে। আর স্টুডেন্টসগুলো পলিটিক্যালি কি ইনভলভ হতে পারে স্টুডেন্ট থাকা অবস্থায়? আহা, এইটাই একটা মোস্ট ইন্টারেস্টিং কোয়েশন, যেটা হইতেছে যে আমাদের বাংলাদেশে যেটা হয় যে সবাই স্টুডেন্ট পলিটিক্স নিয়ে অনেক আগ্রহী, কিন্তু ওদের দেশে স্টুডেন্ট পলিটিক্স বলতে ওই রকমভাবে যেটা হইতেছে আমাদের দেশে যে ইউজ হওয়া পলিটিক্যাল পার্টির জন্য এইরকম নেই। ওদের দেশে স্টুডেন্ট পলিটিক্সটা টোটালি ডিফারেন্ট। স্টুডেন্ট পলিটিক্সটা হবে শুধুমাত্র ইউনিভার্সিটি ওয়াইজ, ইউনিভার্সিটির বাইরে কোনো পলিটিক্স নেই। স্টুডেন্ট ইউনিয়ন যেগুলো হয় ওদের ওই রকমভাবে বাংলাদেশে যে এরকম যে মিডিয়া, বাংলাদেশে যে এরকম আমেজ, যে এরকম পোস্টারিং ব্যানারিং, এদের কিছুই নেই। সহজ কথা, আপনি ভোট কীভাবে দিবেন? ইউনিভার্সিটি ইমেল আছে, আপনি ওইখানে ইউনিভার্সিটি ইমেল আপনাকে ইমেল থেকে আপনাকে লিঙ্ক দেওয়া হবে, আপনি ওইখানে গিয়ে ক্লিক করে আপনি যাকে ইচ্ছা তাকে দিতে পারবেন। হ্যাঁ, বড় জোর এইটাও হইতে পারে হয় যে আপনার হচ্ছে যারা হইতেছে বিপি বা আপনার জিএস বা এই পদে যারা দাঁড়ায়, হ্যাঁ তারা হয়তো আপনার ক্লাসে একবার আসতে পারে জাস্ট ফর ইন্ট্রোডিউস। তাও সেইটার জন্য আগে থেকে টাইম স্লট থাকে, সে আগে থেকেই ইউনিভার্সিটিতে কথা বলে যে আমি এই টাইমে যাব। ইউনিভার্সিটি আপনাকে ইমেইলেই শিডিউল জানাই দেবে। তো আপনার মন ইচ্ছা চাইলে আপনি ওই সময় থাকতে পারেন ক্লাসে, না চাইলে নাও থাকতে পারেন। ওইখানে আসলে যেটা হইতেছে যে স্টুডেন্ট পলিটিক্সের সাথে ইনভলভ যেই রকম যেটা বাংলাদেশে হয় এইরকমভাবে ইনভলভ হয় না। ওরা শুধুমাত্র যে হ্যাঁ ওকে স্টুডেন্টদের রাইটস নিয়ে যেটা হয় সেইটাই। ধরেন আপনি কোনো প্রবলেমে পড়ছেন মেন্টাল বা যে কোনো কিছু, বাইরের কান্ট্রি ইউনিভার্সিটির সবচেয়ে বড় যে সাপোর্ট, আপনি মানসিক সমস্যা নিয়ে ভুগতেছেন, হ্যাঁ ইউনিভার্সিটির আলাদা একটা মেন্টাল ওয়েলবিং ডিপার্টমেন্ট আছে। ধরেন আপনি হইতেছে অসুস্থ, ইউনিভার্সিটি আপনাকে যতটুকু সম্ভব ওদের যেটা জিপি আছে যে ট্রাই করবে সেটা আপনার জিপি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়ার জন্য, যাতে আপনার ট্রিটমেন্ট হয়। এই জিনিসগুলো আসলে আপনার মনে করেন এই হেল্পগুলোই কিন্তু স্টুডেন্ট ইউনিয়ন করে। আর বাংলাদেশের স্টুডেন্ট ইউনিয়ন কি আসলে দেখলাম যে হইতেছে এই যে ডাকসুর ইলেকশন, তো স্টুডেন্টদের এক্সপেকটেশন যেটা প্রত্যাশা যে ডাকসু যারা বিজয়ী হয়েছে এরা হইতেছে স্টুডেন্টদের জন্য আবাসন নির্মাণ করবে। আসলে এই কাজগুলো আসলে কখনোই, হ্যাঁ ঠিক আছে এটা স্টুডেন্ট বান্ধব কাজ, বাট এই কাজগুলো হইতেছে ইউনিভার্সিটির কাজ, প্রশাসনের কাজ। এটা আসলে বিসি যারা আছে, যারা হইতেছে প্রক্টর বডি আছে, টিচার্স আছে, এরা আসলে ডিসাইড করবে যে আসলে আমাদের দরকার। যারা ডাকসুতে আসবে ১ বছরের জন্য আসবে, এরা শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষার্থীদের কি লাগবে যেটা পড়ালেখা রিলেটেড সেইগুলোর বিষয়ে আসলে ফোকাস হওয়া উচিত। আর এখন পর্যন্ত আমি কোনো ভার্সিটির এইরকম কোনো স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন নিয়ে আমেজ পাই নাই। আমি নিজেই ২ বার ভোট দিছি। শুধুমাত্র ইমেইলে আসছে। তো আমার যাকে ভালো লাগছে আমি তাকেই ভোট দিছি। হ্যাঁ, যখন আমার কোনো দরকার ইউনিভার্সিটি রিলেটেড, যদি আমার যেটা টিচার্সের না যেটা স্টুডেন্ট ইউনিয়ন করতে পারবে, হ্যাঁ সেটা স্টুডেন্ট ইউনিয়ন করে দিবে। এইটাই এতটুকু। দ্যাটস ইট। তো মাস্টার্স শেষে আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য চাকরির সুযোগ কেমন থাকে বা ভ্যাকেন্সিগুলো কি অ্যাভেলেবেল থাকে? আর ইউকেতে যেটা হইতেছে যে আপনার জবের জন্য যে আপনার এক্সপিরিয়েন্স লাগবে এটা কিন্তু কোথাও উল্লেখ নেই। যেটাতে লাগবে ওরা আগে থেকে উল্লেখ করবে। তো সেই জন্য আপনার মনে করেন যে বাংলাদেশে দেখা যায় যে অনেক সময় জবের ক্ষেত্রে যে উল্লেখ যেটা আছে যে অভিজ্ঞতার প্রয়োজন নেই, কিন্তু এখানে যাওয়ার পর আপনাকে ওই কাজ রিলেটেড জিনিসটা অভিজ্ঞতা শেখায়। লন্ডনের যেই জিনিসটা হয় যে ওরা আপনাকে কাজ শেখাবে, আপনি ওদেরকে সার্ভিস দিতে পারবেন কি না সেটা ওরা আপনাকে যাচাই করবে ইন্টারভিউ নিয়ে, যে আপনি আসলে কাজ করার যোগ্য কি না। আপনি ওই কাজ পারেন, আইডিয়া আছে, এটাই এনাফ। ভ্যাকেন্সি অ্যাভেলেবল থাকে, তবে এইটা হইতেছে মেইন কম্পিটিশন যে আপনি কোন ফিল্ডে যাবেন। যদি আপনি যেই সাবজেক্ট রিলেটেড পড়াশোনা করছেন সেই ফিল্ডে যেতে চান তাহলে মনে করেন আপনার অনেক ব্যারিয়ার। তো ওই কোম্পানি আপনাকে বলবো যে আমি আপনাকে কেন ২ বছরের জন্য নিব। ২ বছর পর আপনার ভিসা যে আপনি রিনিউ করবেন তার নিশ্চয়তা কী? কারণ ওরা সবাই চায় যে একটা লং টাইম সাস্টেন, যে আপনার লং টাইম সার্ভিস দিতে পারবে। এইটা একটা বড় বিষয়। হ্যাঁ, তবে যদি ওর জবের বিষয়ে বলেন যেটা সাবজেক্ট রিলেটেড না, যেমন আপনার কেয়ার সেক্টর আছে, রেস্টুরেন্ট সেক্টর আছে, আপনার হসপিটালিটি সেক্টর আছে, অনেকগুলা সেক্টর আছে। সেইখানে আপনি অনায়াসেই জব পাবেন। তো এখানে একটা স্টুডেন্ট গ্র্যাজুয়েশনের পরে কি মেথডে
চাকরি খুঁজতে পারে? লিঙ্কডইন একটা অপশন বুঝলাম। এর বাইরে আর কি মেথডস আছে? হ্যাঁ, এখানে অনেকগুলা অপশন আছে। সব ইনডিড যেটা হইতেছে সবগুলা জবের অফার আপনি এখানে পাবেন। এখানে ইনডিড আছে, গ্লাসডোর আছে, আপনার লেজার জব আছে, আপনার জব টুডে আছে। এখানে আসলে জবের অ্যাপসের অভাব নেই। প্রত্যেক কোম্পানি একটা না একটা অ্যাপসের সাথে কানেক্টেড। তো লিঙ্কডইন যেটাতে হইতেছে, হ্যাঁ, এখানেও জবের অ্যাপ্লিকেশন অনেক হয়। তারপর আপনার কোম্পানির নিজস্ব ওয়েবসাইটে আপনি প্রত্যেকটা কোম্পানির ওয়েবসাইটে যাবেন, ওইখানে একটা কেরিয়ার অপশন থাকে। ওইখানে গিয়ে আপনি ভ্যাকেন্সি আছে কিনা আপনি নিজেই চেক করতে পারবেন। সো এমন কিছু ভুল যা শিক্ষার্থীদের এড়ানো উচিত? এইটা একটা বড় বিষয়। অনেক শিক্ষার্থী আছে যাওয়ার পর যে লন্ডনের লাইফ মনে করেন যে ক্রাইমে জড়ায় যায়। কেউ আছে যে মনে করেন যে এই যে রোমানিয়ান বা অনেকের সাথে আছে। এটা খুবই কম। আবার কেউ আছে যে আপনার এই যে দেখা যায় যে লন্ডনে যায় যে একটা ভালো লাইফ বলে যে না ঠিক আছে আমি নাইট ক্লাবে যাব, আমি বারে যাব, ড্রিঙ্কস করব। যারা এইসব লাইফে জড়ায় যায় আসলে এরা আর কিছু করতে পারে না। কারণ একবার আপনি লন্ডনের লাইফে এইসবে জড়ায় গেলে আপনি শেষ। আর লন্ডনের লাইফে আপনি কখনোই হইতেছে আপনি আন্ডার 18 কারোর সাথেই আপনি কখনো কোনো টিজ করতে পারবেন না বা আপনি কোনো ধরনের কোনো বাজে বিহেভ করতে পারবেন না। যেটা আপনার স্পেশালি ফর গার্ল। যদি আপনি এইরকম কোনো কেসে ফেঁসে যান তাহলে আপনাকে ওরা কিন্তু সরাসরি ডিপোর্ট করে দেবে এবং এইটা কিন্তু টোটালি একটা ক্রাইম। এরা কিন্তু আপনার কিছুদিন আগেই এমন হয়েছে যে একজন বাংলাদেশি স্টুডেন্ট এইরকম একটা কাজ করছে, যেটা নিউজ হয়েছে। তো সে আসলে নতুন বুঝে নাই, কিন্তু এটা আসলে ওই দেশের ইমিগ্রেশন বুঝবে না। কারণ আপনি নতুন আসার আগে আপনার রুলস জানা উচিত যে আপনি কি করতে পারবেন আর কি করতে পারবেন না। তো বেসিক্যালি যারা হইতেছে অনলাইন হ্যারাসমেন্ট এবং বুলিং করে, যারা বাংলাদেশে অনেক বেশি করে, সেটা কখনো ইউকেতে গিয়ে করা যাবে না। এটা একটা ক্রাইম। আপনাকে বুঝতে হবে, আপনি ওই দেশের রুলস মানতে হবে। সেকেন্ড থিং, আপনাকে কোথাও পাবলিক প্লেসে যেখানে নো স্মোকিং লেখা সেখানে আপনাকে স্মোক করা যাবে না। যদি আপনি স্মোক করেন তাহলে আপনাকে ফাইন গুনতে হবে, যেটা কাউন্সিল ওয়াইজ ডিফারেন্ট। যেটা মনে করেন যে সেন্ট্রালে কোনো জায়গায় 125 পাউন্ডস, কোথাও 85 পাউন্ডস, কোথাও 65 পাউন্ডস। আবার আপনি হইতেছে ময়লা ফেলতে পারবেন না রাস্তায় নির্দিষ্ট বিন ছাড়া, সেইটার জন্য আপনাকে জরিমানা গুনতে হবে। আপনি রাস্তায় থুতু ফেলতে পারবেন না। ধরেন আপনি সেন্ট্রাল লন্ডনে থুতু ফেললেন, তাহলে আপনার মনে করেন যে 65 থেকে 120 আপনার জরিমানা চলে আসবে। সেটা আসলে আপনার জন্য এফোর্ডেবল অনেক টাফ হয়ে যাবে। আর হচ্ছে ওইখানকার প্রশাসন বা পুলিশ ফরেনারদের জন্য কতটা সহনশীলতা বা কতটা হেল্পফুল হয়? কোনো সমস্যা যদি পুলিশকে এক্সপ্লেন করা হয় তা কত ফাস্ট রিঅ্যাক্ট করে বা ওটা সমাধান করার চেষ্টা করে? এটা আসলে পুলিশ সবসময় হেল্প করে। এখানে একটা জিনিস আছে, ধরেন আপনি ভিকটিমকে, যে ভিকটিম যে আগে পুলিশকে কল করে, আ পুলিশ অবশ্যই আগে আসে তার জন্য আসে। ধরেন আপনি ২ জন কথা কাটারি বা ঝগড়া হইছে, তো আপনি কল দিলেন পুলিশকে। তো পুলিশ আইসা আপনাকেই প্রোটেক্ট করবে। হ্যাঁ, পুলিশ আইসা খুবই ফ্রেন্ডলি। ওরা আপনার হইতেছে রেসপন্স খুবই কুইকলি করে। ধরেন যেটা আপনার বাংলাদেশে যদি চিন্তা করেন, এটা অনেক ফাস্ট। ৫ মিনিট, কোনো জায়গায় এরিয়া অনুযায়ী একটু হয়তো লেট হতে পারে। তো মোস্ট প্রবাবলি ৫ মিনিটের ভিতরেই পুলিশের রেসপন্স ইউনিট চলে আসে। ধরেন আপনি কোনো কিছু বুঝতেছেন না, ধরেন আপনি একটা প্রবলেমে পড়ে গেছেন, আপনি হেল্প চাইছেন, হ্যাঁ, পুলিশ এটা আপনাকে হেল্প করে দিতেছে। এমন হইতেছে যে অনেক সময় যে আপনার কেউ ব্যাংক কার্ড হারাই ফেলতেছে, কোনোভাবে যাওয়ার ওয়ে নেই, তো পুলিশ মনে করেন যে বাসা পর্যন্ত নিয়ে দিয়ে যাইতেছে। যে আপনার কারণ ফরেনার অনেকের আছে যে আপনার ফোন চুরি হয়ে যায়, সব কিছু চুরি হয়ে যায়। তো ইউকেতে আপনার যেটা হইতেছে যে ফোন চুরি হয়ে যাওয়াটা একটা কমন বিষয়। যে অনেক সময় যারা আছে আন্ডার 18 বা আপনার মনে করেন যে একটা নির্দিষ্ট একটা গোষ্ঠী যারা আছে, যে আপনার মনে করেন যে দামি ফোন দেখলেই, যা স্যামসাং বা আইফোন দেখলে ওরা নিয়ে চলে যায়। যার জন্য ইউকেতে ইন্স্যুরেন্স সিস্টেম, যে আপনি ইন্স্যুরেন্স করে রাখবেন, যদি আপনার ফোন চুরি হয়ে যায় তাহলে ইন্স্যুরেন্স কোম্পানি আপনাকে নতুন একটা ফোন দিবে। তো সেই ক্ষেত্রেও পুলিশ কিন্তু আপনাকে হেল্প করে। ধরেন আপনি কোনো একটা বিপদে পড়ছেন বা কেউ আপনাকে থ্রেট করছে, তো পুলিশ আপনাকে বলবে যে আপনি কি মামলা করবেন বা আপনি কি চান। তো পুলিশ আপনাকে সমস্ত প্রসেস বলে দিবে যে আপনি এইভাবে করেন। সে আপনাকে বলবে আপনি অনলাইনে এই করতে পারেন বা আপনি সলিসিটর
ওরা আপনাকে সমস্ত যা গাইড লাগে বলবে, কখনো আপনাকে সে বলবে না যে আমাকে টাকা দেন, যেটা বাংলাদেশের পুলিশ বলে যে আমাকে টাকা দেন তাহলে আমি করে দেবো। ওইখানে সব কিছুই আপনার ম্যাক্সিমাম জিনিসগুলোই অনলাইন, আপনি অনলাইনেই দেখতে পারবেন, আপনি অনলাইনেই যে কারো নামে ক্রাইম রিপোর্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। মানে ব্রাইব প্র্যাকটিসটা অলমোস্ট জিরো এখানে, জব, পুলিশ বা যে কোনো সার্ভিসের ক্ষেত্রে ব্রাইব প্র্যাকটিসটা নাই, এই তো? হ্যাঁ, বাট কিছু ক্ষেত্রে এক্সেপশনাল থাকে। ওকে, ফাইন। বাট এতটা ম্যাসিভ না যে এটা ইম্প্যাক্টফুল হ্যাঁ, ব্রাইবিংটা। হ্যাঁ, এতটা ম্যাসিভ। ওকে, ফাইন। সো আপনার কাছে আমার লাস্ট প্রশ্ন হবে যে আপনার পরবর্তী পরিকল্পনা কি আরও পড়াশোনা নাকি ব্যবসা বিস্তার নাকি অন্য কিছু? আমার প্যাশনই ছিল কিন্তু বিজনেস করা। আমি মধ্যেখানে কিন্তু এই যে আইটি ফার্মের মোটামুটি একটা বিজনেস করছি। তো আপনি যেহেতু বিজনেসে ইন্টারেস্টেড এবং একটা বিজনেস ওনও করতেন, সো লন্ডন যে আপনার পড়াশোনার পাশাপাশি বিজনেস পার্সপেক্টিভ কোনো দৃষ্টিভঙ্গি কি চেঞ্জ হয়ে গেছে? আসলে পড়াশোনার পাশাপাশি লন্ডনে একসাথে আপনি বিজনেস আসলে রান করা টাফ। কারণ আপনার যদি দেশে বিজনেস থাকে আর আপনি যদি পড়াশোনা করেন তাহলে প্রথমত একটা হইতেছে টাইম ডিফারেন্স, সেকেন্ড হইতেছে আপনার ভার্সিটির ক্লাসগুলা আপনাকে ওই সময় ফোকাস করতে, এবং যেই সময় ধরেন আপনি হইতেছে লন্ডনে থাকবেন তখন আপনার লন্ডনের কোনো প্র্যাকটিক্যাল স্কিল জবের উপর আপনার ডিপেন্ড হইতে হয়। কারণ আপনি দেশের যে বিজনেস ওইটা ঠিক আছে, আপনি সেটেল হওয়ার পর আপনি করতে পারবেন, বা আপনি লন্ডনে একটা সময় পর আপনার ওই বিজনেসটা স্টার্ট করতে পারবেন। কিন্তু ইনিশিয়ালি আপনাকে যদি বিজনেসের উপর ডিপেন্ড করেন, বিজনেসে আপস অ্যান্ড ডাউন থাকে। যদি ডাউনস হয় আপনার ধরেন 2-3 মাস, তাহলে আপনার কিন্তু লিভিং কস্টটা টাফ হয়ে যাবে। ওকে, তো মনে করেন যদি আপনি ইউকে না যাইতেন, তাহলে দেশে যেভাবে বিজনেস করতেন, ইউকে যাওয়ার পর আপনি কি বিজনেসের কোনো পার্সপেক্টিভ চেঞ্জ করবেন? বা দৃষ্টিভঙ্গি বলতে বোঝাচ্ছি যে ইউকেতে অনেক স্মার্ট পিপল, তারা বিজনেসটা অনেক স্মার্টলি করতে চাবে, প্রফিটেবিলিটির দিকে রাখতে চায়। তো এরকম কিছু মেজর চেঞ্জেস কি আপনি দেখেছেন বা আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ করছে, ও ইউকেতে এরকম করে, অথবা আমার এটা দেশে করা উচিত, তাহলে আমি অনেক প্রফিটেবল হব? যেইটা আমার দৃষ্টিতে মনে হয় যে আপনার ইউকেতে আমি অনেকগুলা ১-২টা শপে কাজ করছি, বা যেটা হয় যে সবচাইতে বড় যেই জিনিস, প্রত্যেক দিনের সেল, আপনার সেল কত, আপনার হইতেছে যে আপনার ক্যাশ শর্ট কত, আপনার প্রফিট কত, এই যে এই জিনিসটা আপনার হইতেছে এটা প্রত্যেক দিন কাউন্ট হয়। এটা কিন্তু আসলে একটা ব্যবসার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি প্রত্যেক দিনের লাভ এবং লসটা কাউন্ট করতে পারেন যে আপনার আজকের সেল এবং কালকের সেল, তখন আপনি আসলে বুঝতে পারবেন যে আপনার আজকের এবং কালকের মধ্যে তফাৎ কী। যখন আমি আগে বিজনেস করছি তখন আসলে আমি এইভাবে করি না, আমি মান্থলি একটা হিসাব করছি, যেটা আমার এখন দৃষ্টিভঙ্গির চেঞ্জ। কারণ আমাকে এখন যদি বিজনেস করতে হয় তাহলে আমার প্রতিদিনের লাভ বা প্রতিদিনের লসটা হিসাব করতে হবে। তাহলে আমার মনে করেন যে একটা এস্টিমেট টার্গেট থাকবে, ডেইলি টার্গেট থাকবে। যেমন আমি ম্যাকডোনাল্ডসের যেই ব্রাঞ্চে কাজ করছি, তো ওই ব্রাঞ্চের ফ্রাইডে, স্যাটারডে, থার্সডে এই ৩ নাইট অনেক বিজি হয়। তো এদের দেখলাম যে টার্গেটই থাকতো যে ৩০,০০০ পাউন্ড শুধুমাত্র ওই দিন সেল দেয়ার। তো এইরকম, তো এই টার্গেটটা কতটুকু অ্যাচিভ হইছে বা কতটুকু অ্যাচিভ হয় নাই, প্রত্যেক দিন পর ওরা যেই ম্যানেজার ছিল সে ওইখানে লিখে রাখতো। যদি টার্গেট ফিল আপ হওয়ার পর আরও এক্সট্রা হয় তাহলে কত পার্সেন্ট এক্সট্রা হয়েছে সেইটাও লিখে রাখতো। যদি টার্গেট ফিল আপ না হইতো তাহলে কত পার্সেন্ট মাইনাস আছে সেইটাও রাখতো। যে বিজি এরিয়াতে যখন আমি বিজনেস করব তখন আমাকে পিক আওয়ারগুলো বের করতে হবে, যে কোন সময় সবচাইতে বিজি হয়, আমাকে ওই সময় সবচাইতে ফাস্ট সার্ভিস রাখতে হবে। তাহলে আমাকে প্রোডাকশন, আমাকে হইতেছে স্টাফ, দরকার হলে ওই সময়টাতে একটু বেশি রাখতে হবে। যেহেতু এখন এটা চেঞ্জ হয়ে গেছে, আমি হসপিটালি সেক্টরে আছি, তো এখন আমার চিন্তাভাবনা হয়তো আমি তোমার ইনোভেটিভ ফাউন্ডার রোডে যাওয়ার জন্য ট্রাই করব, নতুন কোনো বিজনেস আইডিয়া নিয়ে আসবো, যেটা আসলে আমি হোম অফিসের কাছে সাবমিট করব। যদি হোম অফিস আমার অ্যাপ্রুভ করে ফেলে তাহলে আমি সেই অনুযায়ী বিজনেস করব। তো বিজনেসের যদি আমার আইডিয়া অ্যাপ্রুভ হয়ে যায় তখন আমার আইএলআর প্রসেসটা ইজি হয়ে যাবে। আমার ৩ বছরের ভিতরে আমার আইএলআর প্রসেসটা হয়ে যাবে। আর যদি সেইটা না হয় তাহলে চিন্তাভাবনা আছে যে ডক্টরেট করার এই বিজনেসের উপর। মনে করেন ওইটা ৪-৫ বছর চলে যাবে, আর ১ বছর পিএসডাব্লিউ হয়ে যাবে। তো মোটামুটি আমার আইএলআরের জন্য ১০ বছরের একটা টাইম ফ্রেম যেটা স্টুডেন্ট রুটে সেইটা হয়তো কভার হয়ে যাবে। তো ২টা প্ল্যান আছে আপাতত। একটা হইতেছে আপনার ইনোভেটিভ ফাউন্ডার রোডে, কারণ ওইখানে যেটা ইনভেস্টমেন্ট ছিল, আগে একটা মিনিমাম ইনভেস্টমেন্ট ছিল ৫০,০০০ পাউন্ড, এখন এটা কমায় ফেলছে। এখন ইনভেস্টমেন্ট লিমিট নাই।
যদি আপনার আইডিয়া ইউনিক হয়, যদি আপনার আইডিয়া নতুন এবং এটা হইতেছে যে ইউকের জব মার্কেটে একটা ইমপ্যাক্ট ফেলবে, নতুন জব ক্রিয়েট করবে বা নতুন উদ্যোক্তা ক্রিয়েট করবে, তাহলে ওরা আপনাকে অ্যাপ্রুভ করবে আপনার ভিসা, এবং আপনার ভিসা অ্যাপ্রুভ করার পর আপনার কাছে 3 বছর সময় থাকবে আপনার এই আইডিয়াটা সাকসেসফুলিভাবে ইমপ্লিমেন্ট করার জন্য। আপনি ইমপ্লিমেন্ট হয়ে গেলেই কিন্তু আপনি 3 বছর পর আপনি ILR পেয়ে যাবেন। তো অডিয়েন্স, আপনাদের যদি আমাদের এই পডকাস্ট সংক্রান্তে কোনো কোশ্চেন থাকে আমাদেরকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর পডকাস্টটি ভালো লাগলে একটি লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।